আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতোমধ্যে সবাই জেনেই গেছেন যে আসলে কি বিষয়ে আজকে কথা বলবো। আমরা সবাই আসলে এই বিষয়টাতে আগ্রহী বলেই এখন এই ভিডিওটা দেখছি। আর বিষয়বস্তুটা হচ্ছে দ্য লাইফ অব কাউলি। লিখেছেন ডক্টর স্যামুয়েল জনসন। এখন এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় যে এটা কারো জীবনী নাকি এটা কোনো ক্রিটিসিজম। আগে বলে রাখা ভালো যে ইংরেজিতে আমরা যে ক্রিটিসিজম বলি বা আমাদের সাহিত্যের যে ক্রিটিসিজম, এটা হচ্ছে আমরা আসলে কোনো একটা লেখার আমরা এটার ভালো দিকটাও আলোচনা করি এবং খারাপ দিকটাও আলোচনা করি। ক্রিটিসিজম বলতে আসলে এই ব্যাখ্যা, বিশ্লেষণ এবং আলোচনাটাকেই বোঝায়। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে দ্য লাইফ অব কওলি, আসলে কওলি লোকটা কে? কওলি লোকটা ছিলেন একজন পয়েট, একজন কবি। এখানে ডক্টর স্যামুয়েল জনসন এই কবিকে নিয়ে লিখেছেন। এর পেছনের ঘটনাটা একটু জেনে আসা যাক। ডক্টর স্যামুয়েল জনসন যখন তার লেখালেখির ক্যারিয়ারে শেষের দিকে খুব, তখন তার কোনো এক বন্ধু তাকে আহ্বান জানালেন যে কেন তুমি কবিদের জীবনী নিয়ে লিখছো না কিছু। তখন তার এই বন্ধুর আবদারে তিনি লিখতে বসলেন এবং তিনি একটি সিরিজ বা ৩টি বইয়ের খণ্ডে একটা ধারা বের করলেন, একটি সিরিজ বের করলেন। তার মধ্যে তিনি প্রায় ৫৬ জন কবির জীবনী বা বায়োগ্রাফি লিখেছেন এবং তিনি শুধু বায়োগ্রাফিটাই লিখেননি, সেই সাথে ওইসব কবিদের কিছু উল্লেখযোগ্য কাজ নিয়েও তিনি আলোচনা করেছেন। এক কথায় ক্রিটিসাইজ করেছেন, ক্রিটিসিজম লিখেছেন। তার মধ্যে আমরা যে মেটাফিজিক্যাল বা ওই সময়ের যত বিখ্যাত কবিরা ছিলেন, মেটাফিজিক্যাল পয়েট বলে আমরা যাদেরকে জানি, তো তাদের নাম উল্লেখযোগ্য, যেমন অ্যান্ড্রু মার্ভেল, এডমন্ড স্পেন্সার, তারপর আছে জন ডান, আরও এরকম উল্লেখযোগ্য কিছু কবি, জন মিল্টন, এরকম কিছু কবিদের সম্পর্কে তিনি লিখেছেন। তার মানে তাদের যে সাহিত্য কর্ম সেটি নিয়ে তিনি ভালো কাজের কথাগুলো লিখেছেন, খারাপ কাজের কথাগুলো লিখেছেন। মানে খারাপ কাজ না, এক কথা তাদের সাহিত্যে কোন কোন জায়গায় সীমাবদ্ধতা আছে, কোন কোন জায়গায় আরেকটু উন্নত করা যেত এবং তাদের কোন কোন কাজটা ভালো লাগেনি। তো এইসব জিনিসই এখানে ডক্টর স্যামুয়েল জনসন তিনি ফুটিয়ে তুলেছেন। তো এখন প্রথমেই পরিষ্কার করে নিতে হবে, মানে আমাদের ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে যে এখানে তিনি যে বইটি লিখেছেন সেখানে সেসব কবিদের জীবনী এবং সেই সাথে তাদের কাজের ক্রিটিসিজম দুটোই আমরা পাবো। ডক্টর স্যামুয়েল জনসন তিনি অন্যান্য যে কবিরা ছিলেন সেসব কবিদের জীবনী মানে খুব অল্প এবং খুব সংক্ষিপ্ত আকারে তিনি লিখে প্রকাশ করে গেছেন এবং তাদের কিছু কাজের মধ্যে তিনি খুব সামান্য জিনিসকে এখানে তুলে এনেছেন এবং খুব সংক্ষিপ্ত আকারে তাদের জীবনীগুলো লিখে লিখে শেষ করে ফেলেছেন। মানে ওই সময়ের যারা প্রখ্যাত বা বিখ্যাত বা খ্যাতিমান লেখক ছিলেন তাদের জীবনী তিনি এতটা গুরুত্ব দিয়ে লিখেননি, কিন্তু ওই সময়ে এতটা খ্যাতি ছিল না যার, যিনি এতটা বিখ্যাত না, তো এরকম একজন কবি কাউলি, সেই বা কওলি, এই কাউলির জীবন নিয়ে তিনি এতটা বিস্তারিত লিখেছেন এবং খুব বড় সড়ো আকারেই লিখেছেন। তো এই জন্য অবশ্য ওই সময়ে ডক্টর স্যামুয়েল জনসনকে অনেক সমালোচিত হতে হয়েছিল। তো আজকে আমরা এই বিষয়টা আমরা দুইটা ভাগে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের সিলেবাসে যেটা আছে যে দ্য লাইফ অফ কওলি, সেই কওলির জীবনটা আমরা দেখব। তো একই সাথে তার যে লিটারারি ক্রিটিসিজম যে অংশটা আমরা সেটাও জানবো। তো একই সাথে আবার লাইফ অফ কওলি এটা আমরা দেখব। যদিও এটা আমাদের নন ফিকশনের মধ্যে এটা আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরেও এখানে আমরা শুধু তার নন ফিকশনাল জিনিসটাই পাবো না, আমরা তার বায়োগ্রাফির সাথে আমরা তার যে লিটারারি ওয়ার্ক, যে তার সাহিত্যকর্ম, সেগুলোর একটা সাম্যক ধারণা আমরা নেব। তো প্রথমেই আমরা যেটা দেখব যে কওলি ছিলেন ইংল্যান্ডে, তার জন্ম হয়েছে। তার লাইফ ডিউরেশন ছিল প্রায় ৪৯ বছর, ১৬১৮ থেকে ১৬৬৭ সাল পর্যন্ত। তো এর মধ্যে তাকে আমরা দেখব যে ১৬২৮ সালে তিনি স্কুলে ভর্তি হয়েছেন, তারপরে তিনি কলেজে ভর্তি হয়েছেন এবং ইউনিভার্সিটিতে গিয়েছেন। তাকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়। তারপরে তিনি আবার
অক্সফোর্ডে চলে যান। তার জীবনের এই ধারাবাহিকতাটা আমরা দেখব। তার জন্মের আগেই তার বাবা মারা যায় এবং তিনি তার জীবনের যে বাকিটা সময় তার মা তাকে দেখাশোনা করেন এবং তার মা দীর্ঘায়ু প্রাপ্ত হয়েছিলেন। প্রায় ৮০ বছরের কাছাকাছি বা ৮০ বছরের ঊর্ধ্বে তার মা বেঁচে ছিলেন। তার জীবনী লিখতে গিয়ে কিন্তু ডক্টর স্যামুয়েল জনসন আগে থেকেই তাকে কিন্তু চিনতেন না বা তার সম্পর্কে খুব বেশি জানতেন না। তো তিনি তার সাথের মানে কাউলির সাথেকার যেসব লোকেরা ছিল, তার কাছের মানুষ, তাদের থেকে অনেক তথ্য সংগ্রহ করে তিনি এই জীবনী গ্রন্থটি লিখেছেন। এর মধ্যে একজনের নাম খুব উল্লেখযোগ্য, তার নাম হচ্ছে ডক্টর স্প্রাট। তো ডক্টর স্প্রাটও কাউলির জীবনী নিয়ে লিখেছিলেন। বলা হয়ে থাকে যে তিনি ডক্টর স্যামুয়েল জনসনের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন, আর সেই চিঠি একটা বিশাল বড় চিঠি ছিল এই কাউলির জীবনী নিয়ে। এবং সেই ডক্টর স্প্রাটের লিখিত সেই চিঠি থেকেই তিনি মানে ডক্টর স্যামুয়েল জনসন তার জীবনী সম্পর্কে মানে কাউলির জীবনী সম্পর্কে লিখেছেন। কাউলির যে সাহিত্য চর্চা এটি শুরু হয় খুব ছোটবেলা থেকেই। তিনি খুব ছোট থেকেই এডমন্ড স্পেন্সারের দ্য ফেইরি কুইনটি পড়েছিলেন এবং তার থেকে অনুপ্রাণিত হয়ে ঠিক তখনই লেখালেখি শুরু করেন এবং প্রায় 10 বছর বয়সে কিন্তু তার লেখা খুব ভালো খ্যাতি লাভ করে, সেখানে মানে সাড়া ফেলে। এতটুকু বাচ্চা মানুষ তিনি লিখেছেন। তো তারপরে প্রায় 3 বছর পরে তার লেখা প্রকাশিত হতে শুরু করে এবং ছাপা হতে শুরু করে। আসলে ওই সময়কার এই বিষয়গুলো আমরা এখন অনুভব করতে পারবো না, কারণ আমাদের মধ্যে বই পড়ার প্রবণতাটা কমে গেছে। ওই সময়ে কিন্তু বই প্রকাশিত হওয়া, কারো লেখা বের হওয়া, এটা অনেক বড় সাড়া জাগা নিয়ে একটা কাজ ছিল, যেটি আমরা আমাদের এই সময়ে এসে দেখতে পাই না। তখন একটা মানুষ আরেকটা মানুষের সাথে তাদের যেই লেনদেন ছিল, সেই লেনদেনটা বেশিরভাগ ক্ষেত্রে বই কেন্দ্রিক ছিল, যেটি এই যুগে এসে আমরা এই সংস্কৃতিটা আমরা হারিয়ে ফেলেছি। তারপর আমরা দেখতে পাবো যে কাউলি তিনি যেই কলেজে তিনি পড়াশোনা করেছেন, তার কর্মজীবন সেই কলেজে শিক্ষকতা করেই তার কর্মজীবন শুরু হয় এবং তিনি তার যে মেধা এবং প্রজ্ঞা এর দ্বারা তিনি একসময় ফ্রান্সে রাষ্ট্রদূত নিযুক্ত হন। আমরা তো রাষ্ট্রদূত অবশ্যই বুঝি, তিনি ইংল্যান্ডের পক্ষ থেকে ফ্রান্সে রাষ্ট্রদূত নিযুক্ত হন। তো তিনি ছিলেন যে রাজার শাসন, তো সেই রাজ পরিবারের বা রাজার শাসনের পক্ষে তিনি ছিলেন এবং যখন নাকি ইংল্যান্ডে আন্দোলন হয় এবং সেখানে রাজার শাসন লোকেরা মেনে নেয় না এবং এর বিরুদ্ধে বিপ্লব হয়, তখন তাকে অভিযুক্ত করা হয় এবং তিনি যে ফ্রান্সে রাষ্ট্রদূত নিযুক্ত ছিলেন, তো সেই ফ্রান্স থেকে আবার ইংল্যান্ডে বলা হয় যে কাউলি কিন্তু আমাদের অনেক গোপনীয় অনেক কিছু জানে, তো এগুলো প্রচার করে দিবে, প্রকাশ করে দিবে এবং তাকে এই ধরনের একটা ব্লেম দিয়ে, এবং তখন রাজতন্ত্রের পতন হয়েছিল। তো রাজতন্ত্রের পতন হবার পর তাকে জেলে বন্দি করা হয়। 1656 সালেই তিনি ফ্রান্স থেকে আবার ইংল্যান্ডে ফেরার পরেই তাকে জেলে বন্দি করা হয়। এবং কাউলি তিনি যে তখনকার সম্ভ্রান্ত যে সমাজ, যে রয়্যাল সোসাইটি, তিনি সেই রয়্যাল সোসাইটির দ্বারা অনেক বেশি তিনি লাভবান হয়েছিলেন, মানে উপকৃত হয়েছিলেন। তো সেই রয়্যাল সোসাইটির একজন লোক স্কারব্রো যার নাম, তো স্কারব্রো তাকে তৎকালীন সময়ের মানে তাদের দেশীয় 1000 টাকার বিনিময়ে তাকে জেল থেকে ছাড়িয়ে আনেন এবং জেল থেকে ছাড়ানোর পর তার মানসিক অবস্থাটা আসলে এক প্রকার ভেঙে পড়ে যে আমি এতদিন আমার নিজেদের লোকের জন্য এত কিছু করলাম, কিন্তু তারা আমাকে এরকম একটা প্রতিদান তারা আমাকে দিল। তো এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনি অন্যত্র চলে যান। সেখানেও তিনি এই রয়্যাল সোসাইটির দ্বারাই খুব ভালো সমর্থিত হয়েছিলেন এবং তাদের সাপোর্টেই তিনি কিন্তু বাকি জীবনটা খুব সুন্দরভাবেই কাটিয়েছিলেন এবং তার অর্থনৈতিক কষ্টও ছিল না। তো এরপর 1657 সালে তিনি আসলে জেল থেকে বের হওয়ার পর এবং সার্ডে নামক স্থানে বসবাসরত অবস্থায় তিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করতে শুরু করেন এবং পরবর্তীতে চিকিৎসক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটান। এরপর তিনি তার জীবনের যেই তিক্ত অভিজ্ঞতা এটি নিয়ে দুটো বই লেখেন, দ্য গার্ডিয়ানেন্ট আর একটা হচ্ছে দ্য কমপ্লেইন। এই দুটো বই তাকে খুব খ্যাতি এনে দেয় এবং মানুষ তার জীবনে ঘটে যাওয়া এই সব জিনিস মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। তারপর কাউলি
একটা পর্যায়ে একটা সময়ে গিয়ে কাউলি মারা যান এবং মারা যাওয়ার পর কাউলিকে কবর দেওয়া হয় আসলে দুজন বিখ্যাত লেখকের কবরের পাশে এবং তার কবর হয়েছিল এডমন্ড স্পেন্সার এবং চসার এর কবরের পাশেই তার কবর হয়েছিল। এই যে তার জীবনী, এই জীবনীর মধ্যে কিন্তু তার অনেক বিখ্যাত বিখ্যাত লেখার আলোচনা করা হয়েছে। তিনি বিখ্যাত কি কি লেখাগুলো লিখে গিয়েছিলেন। তো কাউলির জীবনের সাথে এই তার যে সৃষ্টি, তার যে রচনা, সেই রচনা এবং তার কাউলির জীবনের যে উত্থান পতন, এটা নিয়ে কবি স্যামুয়েল জনসন আলোচনা করেছেন। তো এবার আসি এর আরেকটা অংশে, যে অংশে আসলে কবি স্যামুয়েল জনসন লিটারারি ক্রিটিসিজমটা করেছেন। তো রেস্টোরেশন পিরিয়ডে যখন আবার রাজতন্ত্রের পুনরাবির্ভাব ঘটল, তো সেখানে কোর্ট পয়েট থাকতো। এটা আমরা জানি যে রাজাকে মনোরঞ্জন করার জন্য রাজ দরবারে কবিদের স্থান ছিল। তো সেখানে কিন্তু অনেক কবি ছিলেন, কোর্ট পয়েট বলা হতো যাদেরকে। তো সেই কবিরা কিন্তু যে এর আগের সময়কার যে মেটাফিজিক্যাল পয়েট যারা ছিলেন, সেই মেটাফিজিক্যাল পয়েটদেরকে পছন্দ করতেন না। তারা কিন্তু মেটাফিজিক্যাল পয়েট মানে তাদের নিজেদেরকে ছাড়া তারা অন্য কাউকে আসলে এক কথায় পাত্তাই দিতেন না, এরকম একটা অবস্থা। বিশেষ করে ড্রাইডেন, জনসন, এরা আসলে অন্য কবিদেরকে কবি বলে ততটা মান্য করতেন না, কারণ তারা মনে করতেন যে আসলে মেটাফিজিক্যাল যে পোয়েট্রি, এটা আসলে মানুষের হৃদয়ে তেমন পৌঁছাতে পারে না, মানে এর তাৎপর্য খুবই কম। এই অংশটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে এই অংশের মধ্যে যেই দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি, আর আরেকটা হচ্ছে কনসিটের ব্যবহার। এর পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটি হচ্ছে উইট। ডক্টর স্যামুয়েল জনসন যখন ক্রিটিসাইজ করেছেন, তখন তিনি এই বিষয়গুলোর উপর বেস করেই তিনি ক্রিটিসাইজ করেছেন যে এক কথায় মেটাফিজিক্যাল পয়েটরা তারা কীরকম পয়েট ছিল। মেটাফিজিক্যাল এলিমেন্টসগুলো কী কী, যেমন ভালোবাসা বা লাভ, জন্ম, মৃত্যু, তারপরে ঈশ্বরের সাথে সম্পর্ক, মানে এক কথায় যেসব বিষয়ের অস্তিত্ব আছে, শুধু আমরা সেটাকে সেন্স দিয়ে অনুভব করতে পারি, কিন্তু তার বাস্তবে সেটাকে আমরা দেখতে পারি না। তো এগুলোকে বলা হয় মেটাফিজিক্যাল এলিমেন্টস। তো এই মেটাফিজিক্যাল পয়েট যারা, তারা আসলে এইসব বিষয়বস্তু নিয়ে লেখালেখি করেছেন। তো এই যে ড্রাইডেনের কথা বললাম, এই ড্রাইডেন কিন্তু একেবারেই খুব উগ্র ভাষায় এই মেটাফিজিক্যাল পয়েটদের তীব্র সমালোচনা করেছেন, মানে এক কথায় ধুয়ে দিয়েছেন বলতে গেলে। তো তিনি তো উইলিয়াম শেক্সপিয়রকে একেবারেই তুচ্ছ জ্ঞান করেছেন এবং নিন্দা করেছেন এক কথায়, যে তাদের লেখালেখির মধ্যে কোনো নৈতিক শিক্ষা নেই, মানে মোরাল মেসেজটা পাওয়া যায় না। কিন্তু আমরা জানি যে সেই সময়ে তারা যে লেখালেখিগুলো করেছেন, সেটা আসলে মানুষের জীবন সম্পর্কিত। এক কথায় দর্শকদেরকে বা স্পেকটেটরদেরকে কিভাবে আরও আকর্ষণ করা যায়, কিভাবে তাদের কাছে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় একটা বিষয়, একটা চরিত্র, মানুষের জীবনের সাথে আরও বেশি সম্পৃক্ত করে কিভাবে ফুটিয়ে তোলা যায়, এইসব বিষয়ের উপর কিন্তু তারা জোর দিয়েছিলেন। কিন্তু এখানে যে ক্রিটিকরা আমরা দেখছি ডক্টর স্যামুয়েল জনসনকে, তো এরা যে ক্রিটিসাইজটা করেছেন, কিভাবে ক্রিটিসাইজ করেছেন, মেটাফিজিক্যাল পয়েটরা তারা এই যে বিষয়গুলো মেটাফিজিক্যাল এলিমেন্টস নিয়ে যে তারা কবিতা লিখেছেন, এখানে তারা উইট ব্যবহার করেছেন। উইট হচ্ছে আসলে জ্ঞান, মানে তাদের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তাটাকে তারা খুব ভালোভাবে ব্যবহার করেছেন। আমি যদি একটা উদাহরণ দিই, জন ডান তার একটি কবিতায়, যেমন এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, এই কবিতাটিতে যে কম্পাসের যে কাজটা দেখিয়েছিলেন, যে কম্পাসের দুটো কাঁটা হচ্ছে, মানে তার প্রেমিক এবং প্রেমিকা হচ্ছে কম্পাসের দুটো কাঁটার মতো। তো সেখানে যে সেই প্রেমিকা হচ্ছে কম্পাসের যে ফিক্সড ফুট, মানে যেই কাঁটা থাকে, যেটি খাতার মধ্যে স্থিরভাবে এঁটে থাকে, সেটিকে তিনি প্রেমিকার সাথে তুলনা করেছেন এবং নিজেকে পেন্সিলের আরেকটি অংশের সাথে তুলনা করেছেন। এবং তিনি বলেছেন যে দাই ফার্মনেস মেক্স মাই সার্কেল জাস্ট, যে তোমার দৃঢ়তা আমার বৃত্তটাকে স্থির রাখবে, মানে তুমি যদি তোমার জায়গায় স্থির থাকো, আমি পেন্সিল এর
কাটার মতো মানে পেন্সিলের অংশের মতো আমি যত দূরে ঘুরেই আমি বৃত্ত তৈরি করি না কেন, আমি আবার আমার আগের বৃত্তের মধ্যে ফিরে আসতে পারবো যদি তুমি কেন্দ্রে ঠিক আগের মতোই থাকো। কিন্তু তুমি যদি এখান থেকে নড়বড়ে হয়ে যাও, সরে যাও, তাহলে আমি কখনোই আবার আমার আগের জায়গায় ফিরে আসতে পারবো না। মানে তার ভালোবাসার যে স্ট্রেংথ সেটা বোঝানোর জন্য এখানে যেই জ্যামিতির একটা ব্যবহার সেটি তিনি দেখিয়েছেন। তো এই বুদ্ধিমত্তার বিষয়গুলোকে কিন্তু কবি মোটামুটি সমর্থন করলেও কিন্তু তারা যে একটা বিষয়কে বোঝানোর জন্য খুব দূরের কোনো একটা বিষয় দিয়ে মানে তাদের যে মূল বিষয়বস্তু সেটা থেকে অনেক দূরে সরে যায় এবং সে দূরের একটা জিনিসকে দিয়ে উদাহরণ দেয়, ঠিক আছে, যেটাকে আমরা কনসিট হিসেবে জানি। তো সেই কনসিটটা আসলে তারা খুব একটা সমর্থন করেন না, এভাবেই তারা ক্রিটিসাইজড হয়েছেন এরকম ক্রিটিকদের দ্বারা। তো তারা এখানে আরও কিছু বিষয় নিয়ে ক্রিটিসাইজ করেছেন। তো তারা বলেছেন যে আসলে যদি একটা বিষয়কে আমি এরকমভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাই তাহলে আমার এরকম কনসিটের ব্যবহার করার প্রয়োজনটা কি। এক কথায় মেটাফিজিক্যাল যে পয়েটরা সেই পয়েটরা তাদের মূল বিষয়বস্তু থেকে অনেক দূরে সরে গিয়ে এরকম উল্টাপাল্টা উদাহরণ দিয়ে রিডারদেরকে এক কথায় বিভ্রান্ত করে। কিন্তু তাদের যেই আইডিয়া, তাদের যে নলেজ, তাদের যে বুদ্ধিমত্তা এটা ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টের ব্যবহারটা তারা খুব একটা মেনে নিতে পারে না। তো এরকমভাবেই কিন্তু তারা এরকম মেটাফিজিক্যাল পয়েন্টদেরকে আরও একটু অবমূল্যায়নই করেছেন বলা যায়। আর যেহেতু তারা নাকি সেই সময়ে কোর্ট পয়েন্ট ছিল, মানে তাদের একটা ক্ষমতা ছিল, শক্তি ছিল, তো তারা যেভাবে ইচ্ছে সেভাবেই এসব তাদের পূর্ববর্তী যে কবিরা ছিল সেই কবিদেরকে ক্রিটিসাইজ করেছেন। তো এটা ছিল আসলে লাইফ অফ কাওলি সম্পর্কে একটা সাম্যক ধারণা যতটুকু শেয়ার করা যায় এবং আলোচনা করা যায়। তাহলে আমরা প্রথমেই এটা আমাদের যেন মাথায় থাকে যে এটা আসলে নন ফিকশন হলেও এটা কিন্তু নন ফিকশনের মধ্যে আমরা দেখতে পাবো যে মানুষের জীবনী ব্যাখ্যা করার সাথে সাথে তাদের কাজ লিটারারি ওয়ার্ক এবং তার সাথে তাদেরকে ক্রিটিসাইজ করার যে কাজটা এটি ডক্টর স্যামুয়েল জনসন করেছেন এবং খুব সিদ্ধ হস্তে তিনি এই কাজটি করেছেন এবং নিজেও কিন্তু সেই সময়ে সমালোচিত হয়েছেন এসব কাজের জন্য। তো আশা করি সবাই এর সাম্যক ধারণাটা বুঝতে পেরেছেন যে আসলে এটা লেখার উদ্দেশ্যটা কী ছিল এবং এটা কী ধরনের লিখনী। এই রকম ধারণাটা অবশ্য আমাদের মধ্যে আসলে আমরা এর যে আরও ব্যাখ্যা, বিশ্লেষণ, ডিটেলস আমরা নিজে বুঝতে পারবো আশা করি। পরবর্তীতে আরও কোনো বিষয় সহজভাবে আলোচনা করার জন্য নিশ্চয়ই আমি আসবো, আর অবশ্যই ততদিন আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাইকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ। তো আজকে শেষ করছি আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।